হ্যালো ক্লাস, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আরেকটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের টপিক নিয়ে চলে এসেছি। আজকে যেটা আমরা পড়বো সেটা হলো পেপটিক আলসার নিয়ে। ঠিক আছে, তো কি বলছে দেখো প্রথমেই, হোয়াট ইজ পেপটিক আলসার? পেপটিক আলসার ইজ আ মিউকোসাল ব্রেকডাউন অফ গ্রেটার দেন 5 মিলিমিটার ইন ডায়ামিটার। যখন আমাদের জিআই ট্র্যাক্টে মিউকোসা লেয়ারটার ব্রেক হয় আর সেই ব্রেকডাউনের সাইজটা 5 মিলিমিটারের থেকে বেশি, তখন সেটাকে পেপটিক আলসার বলে। এবং তার সাথে কি হয়, শুধু যে মিউকোসাল ব্রেকডাউন হয় তা নয়, কি বলছে, পেনিট্রেটিং থ্রু দ্য মাস্কিউলারিস মিউকোসা, মানে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ট্র্যাকের যেই ইনার লাইনিং মাস্কিউলারিস মিউকোসা, সেটাকে পেনিট্রেট করে কি করছে না, ব্রেকেজটা তার নিচে অবধি চলে যায়। আর এটা সাধারণত কোথায় হয়? স্টামাকে হলে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, আর প্রক্সিমাল ডিওডানাল মানে ডিওডানালের সামনের দিকটায় হলে আমরা বলি ডিওডানাল আলসার, অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার টু গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্ড পেপসিন। এবং এটা সাধারণত গ্যাস্ট্রিক অ্যাসিড আর পেপসিনের সাথে এক্সপোজ হয়ে জিনিসটা ঘাটা বা আলসারটা আরও ভয়ানক রূপ ধারণ করে। ইট রেজাল্টস ফ্রম ডিসরাপশন অফ মিউকোসাল ইন্টিগ্রিটি। এটা সাধারণত কখন হয়? যখন মিউকোসাল ইন্টিগ্রিটিটা নষ্ট হয়। হোয়াট ইজ মিউকোসাল ইন্টিগ্রিটি? আমাদের যে ইনার লাইনিংয়ে একটা মিউকোসা লেয়ার আছে, সেটাকে মেনটেন করার জন্য কিছু কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরে যখন হ্যাম্পার হয় তখনই কিন্তু এটা হয়। এবং সে এখানে কি বলছে, কখন না, ডিউ টু ইমব্যালেন্স বিটুইন অ্যাগ্রেসিভ ফ্যাক্টর অ্যান্ড ডিফেন্সিভ ফ্যাক্টর। তো যেই ফ্যাক্টরগুলো মিউকোসা লেয়ারটাকে বজায় রাখতে সাহায্য করছে সেটা ডিফেন্সিভ ফ্যাক্টর, কারণ সে ডিফেন্ড করছে। আর অ্যাগ্রেসিভ ফ্যাক্টর কি, যেটা এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং আলসারটা তৈরি করার চেষ্টা করছে, সেটা হলো অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। তাই এই অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আর ডিফেন্সিভ ফ্যাক্টরটা ব্যালেন্সে থাকলে আমাদের রোগ হয় না। কিন্তু যখনই এই জিনিসটার একটা ইমব্যালেন্স হয়ে যায়, মানে অসমতুল্যতা হয়ে যায়, অ্যাগ্রেসিভ ফ্যাক্টরটা বেড়ে যায়, যার ফলে ডিফেন্সিভ ফ্যাক্টর নিজের কাজটা আর করে রাখতে পারে না, মিউকাস লেয়ারটাকে ধরে রাখতে পারে না, আলসার ফর্ম হয়। ঠিক আছে, তো আমরা এরপর দেখব ফার্দার কি করে আলসারটা ফর্ম হচ্ছে এবং তার ম্যানেজমেন্টটা। এতদূর আশা করি বোঝা গেল। নেক্সট যাব আমরা, এই দেখো, এটা যদি এখানে আমরা ছবি দিয়ে আরো ইজিলি বোঝাতে পারছি কি করে পেপটিক আলসার হচ্ছে। তো পেপটিক আলসারের যেই স্টামাকের যেই ইনার লাইনিংটা, সেই ইনার লাইনিংটাতে এই যে মিউকোসা লাইনিং যেটা, তার মধ্যে এরকম আলসার হয়। ঠিক আছে, তো সাধারণত দেখো কি বলছে না, অ্যাগ্রেসিভ ফ্যাক্টর, আমরা যেটা এখনই বললাম, অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আর ডিফেন্সিভ ফ্যাক্টর যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স না হয় সেই ক্ষেত্রে হয়। অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো কি কি দেখে নিই আমরা। প্রথমটাই হলো এইচ পাইলোরি ভাইরাস। ঠিক আছে, এইচ পাইলোরি এক ধরনের মাইক্রোবায়োম যেটা কিনা পেপটিক আলসার ফর্ম করে। তার সাথে সাথে কি না, NSAIDs এক ধরনের মেডিসিন, যেটা হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। ঠিক আছে, ব্যথার ওষুধ যেগুলো অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, স্পেশালি পেন কিলার হিসাবে ইউজ করি, সেইগুলো কারণ হতে পারে অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। অ্যালকোহল, স্মোকিং, ফ্রি র্যাডিক্যালস যদি ফর্ম হয় বডিতে অনেক, সেটা। ঠিক আছে, এইগুলো হলো বাইল রিফ্লেক্স। ঠিক আছে, ইসচেমিক প্রসেস। হোয়াট ইজ ইসচেমিক প্রসেস? যদি বডিতে ইসচেমিয়া মানে তোমার মিউকোসাল লাইনিংয়ে ও ইসচেমিয়া হয়, মানে কম ব্লাড ফ্লো হয়। ঠিক আছে, তার সাথে সাথে পেকটিক অ্যাসিড যদি বেশি করে সিক্রিশন হয়, এইগুলো হলো অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। মানে এইগুলো আলসারটাকে করার
জন্য বেশি হেল্প করে। আর ডিফেন্সিভ ফ্যাক্টর কি না কোনগুলো ডিফেন্ড করে এই মিউকাস লেয়ারটাকে বজায় রাখতে সাহায্য করে, সেটা হলো মিউকাস অ্যান্ড বায়োকার্বনেটস। ঠিক আছে, মিউকাস একটা যেই পাতলা মিউকাসের তরল লেয়ার থাকে, সেটা ব্লাড ফ্লো ঠিকঠাক করে, ব্লাড ফ্লো যদি হয়, ইসচেমিয়া যাতে না হয়, ঠিকঠাকভাবে যদি ব্লাড ফ্লো হয় সেই ক্ষেত্রে বজায় থাকে। ঠিক আছে, NOs and PGS গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড সেল রিনিউয়াল, ঠিকঠাকভাবে যদি সেল রিনিউ হয়, ড্যামেজ সেল যদি না থাকে, সেল যদি ঠিকঠাকভাবে টিস্যু রিপেয়ারমেন্ট হয়, তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেম যদি ঠিক থাকে, ফ্রি র্যাডিক্যাল যদি যেটা তৈরি হচ্ছে সেইগুলো যাতে ঠিকঠাক করে আর কি তোমার কাজ না করতে পারে, সেই জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যদি ঠিকঠাক থাকে, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যখন ডিফেন্সিভ ফ্যাক্টরটা বেশি থাকছে সেই ক্ষেত্রে আমাদের পেপটিক আলসার হবে না। যদি ডিফেন্সিভ ফ্যাক্টরটা বেশি থাকে তাহলে পেপটিক আলসার হবে না, আর যদি ডিফেন্সিভ ফ্যাক্টরটা লো হয়ে যায় তাহলে পেপটিক আলসার আমাদের হবে। সিমিলারলি যদি আমাদের অ্যাগ্রেসিভ ফ্যাক্টরটা লো হয়ে যায় তাহলে পেপটিক আলসার হবে না। এখানে লো হয়ে যায়, তাহলে যদি অ্যাগ্রেসিভ ফ্যাক্টর লো থাকে তাহলে আমাদের পেপটিক আলসার হবে না, কিন্তু অ্যাগ্রেসিভ ফ্যাক্টরটা যদি হায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পেপটিক আলসার হবে। তো এই মেকানিজমে কিন্তু পেপটিক আলসার হয় বা ডিফেন্ডও হয় বডিতে। ঠিক আছে, নেক্সট দেখো সিকোয়েন্সটা, মানে কিভাবে ইভেন্টসগুলো কি হচ্ছে পেপটিক আলসার হওয়ার সময়। প্রথমেই কি বলছে না, মিউকাসাল কোনো রকমের ইনজিউরি হবে। ঠিক আছে, সেটা কেমিক্যালি হতে পারে, ঠিক আছে, কোনো কেমিক্যালস দ্বারা, কোনো ড্রাগ ইনটেকের কেমিক্যাল বলো, অ্যালকোহল ইনটেকের কেমিক্যাল বলো, বা ফ্রি র্যাডিক্যাল যেগুলো ফর্ম হয়েছে তার কেমিক্যাল বলো, কিংবা কোনো মাইক্রোবায়াল, যেরকম এইচ পাইলোরির ইনজির জন্যে কোনো ইনফেকশনস হয়েছে নিয়ে ইনজুরি হয়েছে, বা মেকানিক্যাল কোনো ধাক্কা লাগার জন্য ইনজুরি হয়েছে। এইটা হলো ফার্স্ট প্রসেস আলসার ফর্মেশনের, যে প্রথমে ইনজুরি হবে, ইনজুরি হওয়ার পর কি হবে না লস অফ ব্যারিয়ার হবে। ঠিক আছে, ব্যারিয়ার ফাংশন, তো ইনজুরি হচ্ছে মানে সেখানে মিউকোসা মাস্কুলারিস লেয়ারটা ড্যামেজ হচ্ছে এবং ব্যারিয়ারের যেই ফাংশনটা প্রোটেকশন সেটা সেই পার্টিকুলার জায়গাটার ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তারপর সেখান থেকে কি থার্ড স্টেপে হচ্ছে না মিউকোসাল ইসচেমিয়া অ্যান্ড ইনফ্লেমেটরি রেসপন্স হচ্ছে, কি না যেহেতু সেখানে সেলস ড্যামেজ হচ্ছে সেখানে ইসচেমিয়া হচ্ছে। ইসচেমিয়া মানে কি লোয়ার ব্লাড ফ্লো, নর্মাল ব্লাড ফ্লো থেকে যদি ব্লাড ফ্লোটা কম হয় সেটাকে আমরা ইসচেমিয়া বলি। তো সেই মিউকোসাতে যদি ইসচেমিয়া হয়, লোয়ার ব্লাড ফ্লো হয়, সেল ঠিক করে রিপেয়ার হবে না, সেলে অক্সিজেন পৌঁছাবে না, ইনফ্লামেশন হবে সেলে। ঠিক আছে, এরপর নেক্সটটা কি হচ্ছে না, নেক্সট স্টেপ হয়ে যাচ্ছে আমাদের নেক্রোসিস অফ মিউকোসা। হোয়াট ইজ নেক্রোসিস না সেল ডেথ, যখন এক্সেসিভ নর্মাল ডেথ যেটা সেলের ডেথ রেট, তার থেকে যদি সেল ডেথটা যদি বেশি হয়, হাইয়ার হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কি বলি না, আমরা বলি সেটাকে নেক্রোসিস অফ সেল। এই যে মিউকাস সেলের যদি নেক্রোসিস হয় তাহলে সেখানে আলসারের ক্রেটার একটা ফর্ম হয়, বা এরকম একটা গোল টাইপের ক্রেটার বা ফুটো টাইপের ফর্ম হয়, যেখান থেকে কিন্তু পরবর্তীকালে ইফ আনট্রিটেড ক্রনিক আলসার উইথ ফাইব্রোসিস হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের পেপটিক আলসার ফর্ম হওয়ার ইভেন্টস আমরা জানলাম। প্রথমে আমরা কি দেখেছিলাম যে ডিফেন্সিভ ফ্যাক্টরস কি, অ্যাগ্রেসিভ ফ্যাক্টরস কি, এবং তারপরে আমরা দেখলাম যে প্রসেসটা কি, কোন কোন ইভেন্টের দ্বারা আলসারটা ফর্ম হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি না, দেখো দু ধরনের প্রথমেই পড়েছিলাম আমরা যে দু ধরনের আলসার হয়, একটা হলো গ্যাস্ট্রিক আলসার আর একটা হলো ডিওডেনাল আলসার। ঠিক আছে, তো দুটোকে আমরা একটু কম্প্যারিজন করে পড়বো। ঠিক আছে, কি বলছে না ডিওডেনাল আলসারের লোকেশন কি না, ডিওডেনামের সামনের দিকে বা প্রথম 3 সেন্টিমিটারের মধ্যে যদি আলসার হয় সেটাকে বলে ডিওডেনাল আলসার, আর
এই what is gastric ulcer? Lesser curvature of stomach. What is lesser curvature of stomach? আমাদের স্টামাকটা যে আমাদের যে স্টামাকটা এই যে দিকটার কার্ভটা কম সেটাকে বলা হচ্ছে লেসার কার্ভেচার। সেই দিকে যদি মেনলি আমাদের এই গ্যাস্ট্রিক আলসারটা হয় স্টামাকের, সেই ক্ষেত্রে সেটাকে বলি গ্যাস্ট্রিক আলসার। তারপর কি বলছে, অ্যাসিড সিক্রিশন ডিওডেনাল আলসারের সময় বেড়ে যায়, ঠিক আছে, পেপটিক অ্যাসিড সিক্রিশন বেড়ে যায়, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের সময় হয় নর্মাল থাকে, না হলে কিন্তু সেটা কমে যায়। পেন টাইমিং কি 2 to 3 আওয়ার পোস্ট মিল রিলিভড বাই ফুড, ঠিক আছে। কি বলছে না ডিওডেনাল আলসারে সাধারণত কি হয় না 2 থেকে 3 ঘন্টা পরে খাবারের মিলের পরে ব্যথা হয়। আর গ্যাস্ট্রিক আলসারে কি হচ্ছে না শর্টলি আফটার মিল অ্যাগ্রেভেটেড বাই ফুড। তার মানে কি না ডিওডেনাল আলসারে দেরিতে রেসপন্স হয়, আর গ্যাস্ট্রিক আলসারের পেনটা একদম সাথে সাথেই রেসপন্স হয়। রাতের বেলায় পেন ডিওডেনাল আলসারে কমনলি হয়, আর গ্যাস্ট্রিক আলসারে কিন্তু রাতের বেলায় পেন হয় না, কারণ আগে ফুডটা গ্যাস্ট্রিকে যায়, তো খাওয়ার পরেই স্টামাকে যাওয়ার পরই পেনটা হয়। পরবর্তীকালে যদি আরও ফার্দার ডাউন যখন খাবারটা যাচ্ছে, তাদের পরবর্তীকালে ডিওডেনামে যদি আনসার থাকে তাদের খাওয়ার অনেকটা পরে হচ্ছে ব্যথাটা, ঠিক আছে। অ্যাপেটাইট ডিওডেনাল আলসারের জায়গায় নর্মাল হবে, কিংবা কখনো কখনো বেশি খিদেও পায়, কারণ কি আমরা দেখেছি খাবার খেলে কিন্তু ডিওডেনাল আলসারের ব্যথাটা কমে যায়, ঠিক আছে। গ্যাস্ট্রিক আলসারে খাবার খেলে কিন্তু ব্যথা বাড়ে, তো সেই জন্যে অনেক সময় কি হয়, যেহেতু খাবার খেলে ডিওডেনাল আলসারের ব্যথাটা কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের খাওয়ার অ্যাপেটাইট বেড়ে যায় এবং যার জন্যে ওয়েট গেইনও হয়। আর গ্যাস্ট্রিক আলসারের সময় ডিক্রিজ ইন অ্যাপেটাইট হয়, যেহেতু খাবার খেলে ব্যথা বাড়ে, তাই মানুষে খেতে পারে না, সেই জন্য ওয়েট লসও হয়, ঠিক আছে। নেক্সট কি বলছে, এজ গ্রুপ মেনলি ডিওডেনাল আলসার 30 থেকে 55 ইয়ার্সে দেখা যায়, মানে আর্লিয়ার স্টেজে গ্যাস্ট্রিক আলসার 50 থেকে 70 ইয়ার্সের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এবারে এইচ পাইলোরির কি কাজ, কখন এইচ পাইলোরি কোন না বলছে 90 to 95% ডিওডেনাল আলসার এইচ পাইলোরি ফ্যাক্টরটার জন্যই হচ্ছে, অন্য অ্যাগ্রেসিভ ফ্যাক্টরের জন্য হয় না। সেখানে গ্যাস্ট্রিক আলসারের 60 to 70% কিন্তু এইচ পাইলোরির জন্যে হয়। নেক্সট কি বলছে না ম্যালিগনেন্ট রিস্ক, মানে কতটা ক্যান্সার হওয়ার চান্স থাকে, সেটা হলো ডিওডেনাল আলসারে কিন্তু রিস্ক খুব একটা নেই, কিন্তু গ্যাস্ট্রিক আলসারে কিন্তু সেইটা ক্যান্সারাস হয়ে যাওয়ার ম্যালিগনেন্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে, তাই কিন্তু অনেক সময় বায়োপসি করতে হয় দেখার জন্যে যে আলসারটা ক্যান্সারাস হয়ে গেছে কিনা, ঠিক আছে। নেক্সট কি বলছে না ফ্যাক্টরস কারা কারা ফর্ম করে সেটা দেখো। ইনফেক্টিভ আলসার যদি হয় সেই ক্ষেত্রে এইচ পাইলোরি ফর্ম করছে বা হেলিকোব্যাক্টার পাইলোরি ফর্ম করছে, এইটাই হলো সব থেকে কমন টাইপের, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্রাগসের মধ্যে এনএসএআইডি, আমরা যেটা আমি বললাম যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, মানে আমরা যেই নন স্টেরয়েড পেন কিলার ড্রাগসগুলো নিই, যে অ্যাসপ্রিন, কর্টিকোস্টেরয়েডস, এইগুলোর জন্য কিন্তু অ্যাগ্রেসিভ ফ্যাক্টর বাড়ে, তাই এইটাও তোমার ইটিওলজি বা কজের কারণ। নেক্সট কি বলছে, হাইপার সিক্রিটরি কন্ডিশনস, কিছু কিছু জেনেটিক কন্ডিশনস আছে সেই ক্ষেত্রেও হয়, ঠিক আছে। তার সাথে ফিজিওলজিক্যাল স্ট্রেসের জন্য অনেক সময় হয়, ঠিক আছে, যেরকম সিভিয়ার বার্নের ক্ষেত্রে হতে পারে, তখন সেই আলসারটাকে বলা হয় কার্লিংস আলসার, আর যদি সিএনএস এর ট্রমার জন্য হয় তাহলে সেটাকে ক্রাশিং আলসারও আমরা বলি, ঠিক আছে।
এইগুলো হলো ফিজিওলজিক্যাল স্ট্রেসের জন্য, ঠিক আছে, হতে পারে। আর লাইফস্টাইলের জন্য কি হতে পারে না, স্মোকিং করে যদি কেউ খুব অ্যালকোহল ইনটেক করে, অনেক বেশি ক্যাফেন ইনটেক করে, ঠিক আছে, ক্রনিক কোনো ডিজিজ আছে যেরকম সিরোসিস আছে লিভারের, কিংবা তোমার অন্য কোথাও, কিংবা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, বা সিওপিডি, বা যেটা হলো লাংসের ডিজিজ, এই ডিজিজগুলো থাকলেও কিন্তু অনেক সময় কজ হয়। ক্লিনিক্যাল ফিচার্স কি বলছে না, এপিগ্যাস্ট্রিক পেন মানে হলো পেটে ব্যথা, বার্নিং এর মতন সেন্সেশন হয় একদম। ডিওডেনাল আলসারের ক্ষেত্রে পেন রিলিভড আফটার ইটিং, রিটার্নস আফটার 2 to 3 hours, নকটার্নাল পেন কমন। মানে ডিওডেনাল আলসারে আমরা যেটা একটু আগে পড়লাম যে খাবার খেলে ব্যথা কমে যায়, কিন্তু খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর আবার ব্যথা ঘুরে আসে, এবং রাতের বেলায় ব্যথা হওয়ার বেশি কমন দেখা যায়। গ্যাস্ট্রিক আলসারের সময় পেন ওয়ার্সেন্স ওয়াইল ইটিং, খাবার খেলে ব্যথা বাড়ে, যার জন্যে কিন্তু মানুষ খেতে পারে না, ওয়েট লসও হয়, নসিয়া হয়, ব্লটিং হয়, ব্লিচিং হয়, ঠিক আছে, না খাওয়া, বমি ভাব, ব্লোটিং হয়ে যাওয়া, পেট ফোলা। চেঞ্জেস ইন ওয়েট, ডিওডেনাল আলসারে ওয়েট বেড়ে যায়, কারণ খাবার খেলে যেহেতু রিলিফ হয়, ওই জন্যে মানুষ বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করে ব্যথাটা যাতে না হয়, ঠিক আছে। আবার 2 ঘন্টা পর যখন ব্যথা হয় তখন আবার খাওয়ার চেষ্টা করে, এরকম টাইপের একটা কন্ডিশন হয়, তাই ওয়েট গেন হয়। গ্যাস্ট্রিক আলসারে ঠিক উল্টো, ওয়েট লস হয়, কারণ মানুষে খেতে পারে না, খেলেই সঙ্গে সঙ্গে পেটে ব্যথা হয়, ঠিক আছে। এবারে তার সাথে সাথে কি বলছে না, সাইন্স অ্যান্ড ফাইন্ডিংসে কি না, কেমন কি কি সাইন দেখা যায় এর সাথে সাথে, সিমটমসের সাথে না, এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস দেখা যায়, মানে পেটের একটা মানে টেন্ডারনেস বা নরম ভাব এপিগ্যাস্ট্রিকের মধ্যে দেখা যায়। অ্যানিমিয়া হতে পারে ক্রনিক ব্লাড লসের জন্য, আলসারের জন্য, আলসারেশনের জন্য, যেহেতু ব্লাড লস হতে পারে ক্রনিক, যদি কারোর আলসারেশন হয় আর দীর্ঘদিনের আলসার, সেখান দিয়ে হয়তো ব্লাড লস হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সে অ্যানিমিক হয়ে যেতে পারে, ঠিক আছে। মেলেনা বা হেমাটেমাসিস হতে পারে কমপ্লিকেশন আলসারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইগুলো হলো সাইন্স অ্যান্ড সিমটমস কি কি হয়। নেক্সট কি বলছে না, ডায়াগনোসিসে কি বলছে, আপার জিআই ট্র্যাক এন্ডোস্কোপি করলে বোঝা যায়, ঠিক আছে। এর সাথে সাথে বায়োপসি পারপাস এন্ডোস্কোপি করলে বোঝা যায় যে কেমন, তাহলে লোকালাইজেশন কোথায় হয়েছে সেটা বুঝতে পারবে। বায়োপসি অফ ম্যালিগনেন্সি, এন্ডোস্কোপির সাথে সাথে টিস্যু নিয়ে বায়োপসি করা আরো ইজি হয়ে যায়। তারপরে কি বলছে, এইচ পাইলোরি ডিটেকশন টেস্ট হয়, যেরকম ইউরিয়া ব্রেথ টেস্ট বলে টেস্ট, সেইটাতে হবে র্যাপিড ইউরিয়া টেস্টে, স্টুল অ্যান্টিজেন টেস্ট, এগুলোতে হেলিকোব্যাক্টার পাইলোরির ইনফেকশন পেটে আছে কিনা এগুলো বোঝা যাচ্ছে। বেরিয়াম মিল এক্স রে টেস্ট হয়, ঠিক আছে, সেইটা আউটলাইন অফ আলসার, আলসারের আউটলাইনটা কতটা ছড়িয়ে আছে সেটা বোঝা যায়। এই টেস্টটা কিন্তু খুব রেয়ার এবং এক্সট্রিম কেসেই করা হয়। তার সাথে সাথে আরও ল্যাবরেটরি টেস্ট, যেরকম সিবিসি ব্লাড টেস্ট করা হয় অ্যানিমিয়া আছে কিনা দেখার জন্য, স্টুল অকারেন্স ব্লাড দেখতে হয়, ব্লাডের মধ্যে স্টুল বেরোচ্ছে কিনা, এগুলোতে বোঝা যায় যে, বা ডিটেক্ট করা যায় যে পেপটিক আলসার আছে কি না। ট্রিটমেন্ট কি না, এইচ পাইলোরি ইরাডিকেশন, যেহেতু সব থেকে কমন এইটা ফ্যাক্টর, তাই হেলিকোব্যাক্টার পাইলোরির ইরাডিকেশনের দরকার হয়, যার জন্যে মেডিকেশন নিতে হয়, ঠিক আছে। তার সাথে অ্যাসিড সাপ্রেসেন্টও নিতে হয় অনেক সময়, যেই জিনিসগুলো অ্যাসিড সাপ্রেশন করে, ঠিক আছে। তারপরে H2 ব্লকার্স নিতে হয়, তার সাথে সাথে মিউকাস প্রোটেক্টেন্টস ওষুধ, যেই ওষুধগুলো মিউকাস লেয়ারকে প্রোটেক্ট করছে, সেই মিউকাস লেয়ারকে প্রোটেক্ট করার মেডিসিনস নিতে হয়। ডিসকন্টিনিউ NSAIDs, অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, তার সাথে সাথে নন স্টেরয়েড যেই অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস যেগুলো সাধারণত নেওয়া হয় সেইগুলো বন্ধ করে দিতে হয়, অ্যালকোহল ইনটেক বন্ধ করে দিতে হয়, স্মোকিং বন্ধ করে দিতে হয়। এগুলো হলো মেডিকেল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টে কি হয় না, সার্জারি করে
অনেক সময় সার্জারি করে কমপ্লিকেশনস কমানোর চেষ্টা করা হয়। সেই সার্জারি কি না, ভ্যাগোটমি বলে একটা সার্জারি হয়, সেটা করা হয়। অ্যান্টেরেক্টমি বলে একটা সার্জারি হয়, সেই সার্জারিটা করা হয়। ঠিক আছে? বা বিলরথ 1 or 2 রিকনস্ট্রাকশন, এগুলো কিন্তু সবই তোমার মিউকাসাল লেয়ারের, জিআই ট্র্যাক্টের মিউকাসাল লেয়ারের কিন্তু এই রিকনস্ট্রাকশন করা বা কেটে বাদ দেওয়া এই ধরনের সার্জারি করা হয় যাতে কমপ্লিকেশনস কমানো যায়। এরপর মেন আমরা দেখব যে ওষুধ আর সার্জারি তো আমরা দেখলাম কি কি করা হয়, তার সাথে সাথে আমরা দেখব মেনলি যে ডায়েটারি কি করে ম্যানেজমেন্ট আমরা করতে পারি। প্রথমেই দেখো ডায়েটারি ম্যানেজমেন্টের অবজেক্টিভগুলো কি না, প্রথম অবজেক্টিভ হলো মিনিমাইজ গ্যাস্ট্রিক ইরিটেশন। যেহেতু আলসারেশন আছে, গ্যাস্ট্রিক ইরিটেশনটা কমানোটা কিন্তু আমাদের মেন অবজেক্টিভের মধ্যে পড়ে। অ্যাভয়েড হাইপার সিক্রিশন অফ অ্যাসিড, এমন খাবার খেতে হবে যাতে অ্যাসিড যেটা সেই পেপটিক অ্যাসিডসগুলো কম সিক্রিশন হয়, কারণ আমরা দেখেছি পেপটিক অ্যাসিডস কিন্তু অ্যাগ্রাভেট করার একটা ফ্যাক্টর, তাই যদি বেশি সিক্রিট হয় আরও অ্যাগ্রাভেশন হবে কন্ডিশনের। তারপর কি বলছে, প্রমোট মিউকাসাল হিলিং, মিউকাস লেয়ার যেটা ব্রেকেজ হয়ে গেছে সেইটা যাতে হিল করতে পারে সেই ধরনের খাবার খেতে হবে। এবং মেনটেন অ্যাডিকুয়েট নিউট্রিশন, ঠিকঠাকভাবে শরীরের নিউট্রিশন আমাদেরকে মেনটেন করতে হবে, কারণ অনেক কিছুর ডেফিসিয়েন্সি হয়ে যায়, যেরকম অ্যানিমিয়া হয় কিংবা অনেক ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, ঠিক করে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হয় না আলসারেশনের জন্য, খেতে পারে না অনেক পেশেন্টস, তার জন্য নিউট্রিয়েন্ট ইনটেকের অভাব হয়। তো এই অবজেক্টিভগুলো কিন্তু আমাদের মেনলি মাথায় রেখে ডায়েট প্ল্যানিং করতে হয়। ঠিক আছে? প্রিন্সিপাল কি কি বলছে না, 5 to 6 স্মল মিলস পার ডে টু অ্যাভয়েড লার্জ অ্যাসিড সার্জেস, অল্প অল্প করে 5 থেকে 6 বার কম পরিমাণে খাবার খেতে হবে, কারণ কম খাবার খেলে কম ডাইজেস্টিভ অ্যাসিড প্রডিউস হবে এবং এই যে হাইপার সিক্রিশন অফ অ্যাসিড সেটা হবে না। নেক্সট বলছে কি, প্রোটিনের ক্ষেত্রে বলছে মডারেট ইনটেক, কম অ্যামাউন্ট অফ প্রোটিন খেতে হবে, কম নয় সরি, মডারেট অ্যামাউন্ট অফ প্রোটিন খেতে হবে, যেরকম মিল্ক, এগ, লিন মিট, সফট কুকড পালসেস। ফ্যাটের ক্ষেত্রেও মডারেট, অ্যাভয়েড ডিপ ফ্রাইড অর ফ্যাটি ফুডস বা ডিপ ফ্রাইড ফুডস অ্যাভয়েড করতে হবে। কার্বোহাইড্রেট বলছে কার্বোহাইড্রেটই মেন সোর্স অফ এনার্জি হতে হবে পেপটিক আলসারের পেশেন্টদের, কিন্তু মনে রাখতে হবে রিফাইন সিরিয়ালস কিন্তু রিফাইন, আর তার সাথে কি না মনে রাখতে হবে আমাদের যে যেটা অ্যাকিউট ফেজ সেখানে কিন্তু রিফাইন সিরিয়ালই বেশি প্রেফার করতে হবে, কারণ ফাইবারটাকে কিন্তু অ্যাভয়েড করতে হয় অনেক সময়, যাতে ইরিটেশন না বাড়ে বা এইচ পাইলোরির যেই গ্রোথ সেটা কমে, সেই জন্য কিন্তু এটাও দেখতে হবে। ঠিক আছে? হাইড্রেশনে থাকতে হবে, প্রপার হাইড্রেট হয়ে থাকতে হবে, এক্সেসিভ ফ্লুইড ইন মিলস নিতে, ঠিক আছে, এক্সেসিভ ফ্লুইড ইন মিলসটা একটু অ্যাভয়েড করে জল খাওয়ার হাইড্রেটেড করে রাখতে হবে বডিকে। তার সাথে কি কি অ্যাভয়েড করতে হবে, স্ট্রং স্পাইস অ্যাভয়েড করতে হবে, চিলি, পেপার, অ্যালকোহল, কফি, টি, কোকোয়া, কার্বোনেটেড বেভারেজ, যেগুলো সব আমাদের কি বলবো মিউকোসাল লেয়ারকে হার্ম করবে সেরকম অ্যাসিডিক ফুডস, সিট্রাস জুস, টমেটো। ঠিক আছে? তার সাথে সাথে ভেরি হট আর ভেরি কোল্ড ফুড, খুব গরম খাবারও খাওয়া যাবে না, খুব ঠান্ডা খাবারও খাওয়া যাবে না। ঠিক আছে? যাতে গ্যাস্ট্রিক লেয়ারের যেই টেম্পারেচার সেটা মেনটেন হয়। ঠিক আছে? ইনক্লুড করা যেতে পারে কি না, সফট কুকড ভেজিটেবলস ইনক্লুড করা যেতে পারে, রিফাইন সিরিয়ালস, কারণ বললাম যেরকম যে খুব ফাইবার জাতীয় খাবার দেওয়া যায় না এরকম পেশেন্টকে। তার সাথে সাথে বানানা, পাপায়া, এইরকম ফ্রুটস, মিল্ক ইন মডারেট অ্যামাউন্ট দিতে পারে, স্মল টার্ম রিলিফ দেয়। ঠিক আছে? এক্সেসিভ দিলে কিন্তু অ্যাসিড ফর্ম হতে পারে মিল্কে, অল্প একটু করে মিল্ক দেওয়া যেতে পারে। তো এগুলো হলো খাবার যেগুলো আমরা দিতেও পারি আর যেগুলো অ্যাভয়েড করতে পারি। নেক্সট কি বলছে না, ডায়েটারি গাইডলাইন্স কি কি রেকমেন্ড করছে না, স্মল ফ্রিকোয়েন্ট মিলস,
ঠিক আছে, যেটা অল্প অল্প খাবার, প্রিভেন্টিং অফ ওভার ডিস্টেনশন আর রিডাকশন অফ অ্যাসিড, অ্যাভয়েড ইরিটেশন, এমন খাবার দিতে হবে যেটা মিউকাসাল ড্যামেজ করবে না। মডারেট টেম্পারেচারের খাবার দিতে হবে যাতে মিউকোসার যে থার্মো লেয়ারটা সেটা যেন ইনট্যাক্ট থাকে। খুব গরম বা খুব ঠান্ডা দিলে কিন্তু টেম্পারেচারের অভাবে কিন্তু মানে চেঞ্জে প্রবলেম হবে। মিউকাস লেয়ারের হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন দিতে হবে, ঠিক আছে, কারণ টিস্যু যেহেতু আলসারেশন আছে ওই জন্য কিন্তু টিস্যু রিপেয়ারের দরকার হবে, সেই জন্যে হায়ার বায়োলজিক্যাল ভ্যালু বলা যেই প্রোটিন সেগুলো দিতে হবে, ঠিক আছে। অ্যাডিকুয়েট রেস্ট আফটার মিল, ঠিক আছে, মিলের পরে রেস্ট করতে হবে যাতে স্ট্রেস না হয়, কারণ স্ট্রেসের জন্য কিন্তু অনেক সময় অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। আর অবশ্যই অ্যালকোহল আর স্মোকিং অ্যাভয়েড করতে হবে যাতে হিলিং প্রসেস তাড়াতাড়ি হয়। তো এই হলো পেপটিক আলসারের ব্যাপারে আজকে আমরা জানলাম যে কি পেপটিক আলসার কি, তার কি কি ডিফেন্সিভ ফ্যাক্টর, কি কি অ্যাগ্রেসিভ ফ্যাক্টরস, কি করে হচ্ছে প্রসেসটা, এবং তার ম্যানেজমেন্ট কি কি করতে পারি আমরা। আশা করি তোমাদের চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা হয়নি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।